নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে, মস্কোর রাজপথে আল্লাহু আকবরের ধ্বনি উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবরের ধ্বনি উঠবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোনো ক্ষমতার নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবারের সেই অভিশপ্ত ভোর, যখন পুরো ইরান গভীর ঘুমে, তখনও নেভেনি সর্বোচ্চ নেতার দপ্তরের আলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিখোঁজ নিশানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। بعد از عمری مجاهدت حسینی و دائمی و প্রিয় দর্শক, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মামুনুল হক শুধু শোক প্রকাশ করেই থামেননি, তিনি বলেন যদি দরকার হয় ইরানে গিয়ে ইরানের পক্ষে থেকে মুসলিম ভাই হিসাবে তিনিও যুদ্ধ করবেন। এবং তিনি আরো বলেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি দেখে নেবেন এবং ডোনাল্ড ট্রাম্প যেই হোয়াইট হাউসে থাকে সেই হোয়াইট হাউসের পতাকায় ইসলামের পতাকা উড়াবেন, এমনটি বললেন মাওলানা মামুনুল হক। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? প্রিয় দর্শক, নির্যাতিত নিপীড়িত এই মুসলিম জাতিকে মামুনুল হক এবার নির্যাতন থেকে বাঁচাবেন। প্রিয় দর্শক, পুরো বিশ্বে ইসলামিক যত নেতাকর্মীরা আছেন তারা এবার ঠিক করছেন মাওলানা মামুনুল হককেই তাদের নেতৃত্বের জায়গায় বসাবেন এবং পুরো পৃথিবীর ইসলামিক নেতৃত্ব দিবেন মামুনুল হক। ববি হাজ্জাজ এসব টের পেয়ে মামুনুল হকের ভিসা আটকে দিয়েছে এবং তাকে কোনোভাবেই দেশের বাইরে যেতে দিবেন না, কারণ ববি হাজ্জাজ চাইতেছে মামুনুল হককে একটি হত্যা মামলা দিয়ে তাকে জেলের ভিতর ভরে দিতে। প্রিয় দর্শক, এই ববি হাজ্জাজের বিরুদ্ধে যদি আপনি কিছু বলতে চান সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, জাতিসংঘের সাবেক সাংবাদিক আমাদের এই চ্যানেলে উপস্থিত হয়েছেন, তার মুখ থেকে আমরা ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, এবং এই ভিডিওর শেষ অংশে মামুনুল হকের কিছু বক্তব্য দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, সেই সব বক্তব্য দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিন। চলেন আমরা সেই ভিডিও ফুটেজ দেখা শুরু করি। আপনাকে আসলে ইরানে যা ঘটেছে এটাকে হঠাৎ বা তাৎক্ষণিক একটা বিষয় মনে করলে মনে হয় ভুল হবে। দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপলুডু খেলা চলে আসছিল। বিশেষভাবে ইসলামী বিপ্লবের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটা ইস্যুতে ইরানের সাথে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এর মাঝে অন্যতম একটি বিষয় ছিল যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রকল্প আছে সেই ইউরেনিয়াম। তো এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কে টানাপোড়েন চলছে এবং এমনি একটা অবস্থায় ইরানের উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা ছিল, যেটা এখনো বলবৎ আছে। সেই সাথে গত ডিসেম্বর থেকে ইরানের আভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে, বেকারত্ব, তারপর তাদের একনায়কতান্ত্রিক আচরণ ইত্যাদি নিয়ে ইরানের জনগণও ফুঁসে উঠছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেই অবস্থাটারই একটা সুযোগ নিয়েছে। এবং এই সুযোগের ক্ষেত্রে যে কথাটা বলা দরকার, আমি মনে করি যে কিছুদিন আগেও এটা বর্তমান যে আক্রমণটা এটা একেবারেই যে অনভিপ্রেত ছিল এটা বলা যাবে না। মাত্র 10 দিন আগে 19শে ফেব্রুয়ারি, আজকে হলো যে 1 মার্চ, 19শে ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 দিনে একটা ডেডলাইন দিয়ে বলে দিয়েছিলেন যে এই 10 দিনের মধ্যে তাদের 5টা চুক্তিতে একমত হতে হবে, না হয় পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। সেই 10 দিনের মধ্যে 9 দিনের মাথায় গতকাল থেকে আক্রমণ শুরু হয়েছে। তো এমনি একটা অবস্থায় ইরানে যা ঘটছে, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র যা করছে এটাকে আকস্মিক ভাবার কোনো কারণ নেই। এটা দীর্ঘমেয়াদী এবং আমরা লক্ষ্য করেছি যে কয়েকদিন আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত সহ বড় বড় দেশগুলো ইরান থেকে তাদের ডিপ্লোম্যাটিক কোরের যে এসেনশিয়াল স্টাফ ছাড়া সবাইকে প্রত্যাহার করে নিয়েছিল। অর্থাৎ একটা প্রস্তুতি নিয়েই তারা মাঠে নেমেছে। তো এখন আপনি যেটা বললেন যে এটা দীর্ঘমেয়াদী হবে কি হবে না, এটা নির্ভর করছে আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর।
এবং এই ফ্যাক্টরে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিলের যে 5টা ভেটো ধারী রাষ্ট্র রয়েছে, এদের ভূমিকা কি হবে, বিশেষভাবে রাশিয়া, চীন, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। সেগুলোর যদিও উপরে অনেক কিছু নির্ভর করছে। তো ইরানের পাশে এখন কোন দেশগুলো আছে, আর ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে কারা? পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কি যুদ্ধ ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আছে কিনা? আশঙ্কা তো আছেই, তবে এই মুহূর্তে ইরানের পাশে দৃশ্যমান ভাবে তো কাউকেই দেখা যাচ্ছে না। তবে মনে করা হয় যে রাশিয়া ইরানের পক্ষে থাকতে পারে। এখানে সূত্রটা অতি সাধারণ যে আমেরিকার বিরুদ্ধে যারা থাকবে তারা ইরানের পক্ষে থাকবে। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে, মস্কোর রাজপথে আল্লাহু আকবরের ধ্বনি উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবরের ধ্বনি উঠবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোনো ক্ষমতার নয়। ওরা জানে, ওরা আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো নিয়ে গবেষণা করে। ওরা জানে ইসলামের চূড়ান্ত বিজয় হবে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল। দুনিয়াটা দুই মেরুতে বিভক্ত ছিল, একটা হলো আমেরিকান ব্লক আর একটা হলো সোভিয়েত রাশিয়ান ব্লক। দুনিয়া দুই ভাগে বিভক্ত ছিল। বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত ছিল রাশিয়ান ব্লকে, পাকিস্তান ছিল আমেরিকান ব্লকে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমেরিকা। আপনারা জানেন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, কারণ পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে আর ভারত ছিল রাশিয়ার পক্ষে। আমাদের দেশে স্বাধীনতা শুধু আমরাই লড়াই করি নাই, আমাদের দেশের স্বাধীনতা নিয়ে ভারত পাকিস্তানের লড়াই ছিল, আমাদের দেশের স্বাধীনতা নিয়ে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার লড়াই ছিল। এজন্য তখন অনেকে বলতো দুই সাম্রাজ্যবাদী কুকুরের লড়াই। বলতে চাই, যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, কাদের হাতে পতন ঘটেছিল? আফগানিস্তানের কিছু মোল্লা মৌলবীদের হাতে এমন পিটানি খেয়েছিল সোভিয়েত ইউনিয়ন, ভেঙ্গে খান খান হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল, পরাশক্তির আসন থেকে তার পদচ্যুতি ঘটল। পৃথিবীতে একক শক্তি হিসেবে আমেরিকা আবির্ভূত হলো। পৃথিবীর হাজার বছরের ইতিহাস বলে একটা শক্তি এককভাবে খুব বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। একটা শক্তির যখন পতন ঘটে